প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে কিন্তু আমরা একটা মিটিং রুম অ্যালোকেট করেছিলাম এবং প্রত্যেকটা ইনভেস্টরকে অপশন দিয়েছিলাম যে তারা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কনসালটেশন করতে পারেন যে ভবিষ্যতে তারা যদি সরকারে আসেন তারা কী ধরনের ইনভেস্টমেন্ট পলিসি নিয়ে কাজ করবেন সেগুলো যাতে তারা শেয়ার করেন। সো ওই কনফিডেন্সটা ওনারা পান যে কোনো পলিটিক্যাল পার্টি সরকারে আসলেও আসলে বাংলাদেশের যে ওপেননেস টুয়ার্ডস বিজনেস এন্ড ইনভেস্টমেন্ট সেটা আসলে চেঞ্জ হয়ে যাবে না। লাভলি। সেই পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে কারা কারা ছিলেন? বিএনপি, জামাত, এনসিপি। এই তিনজনকে দেওয়া হচ্ছে। ওকে। বিনিয়োগ সম্মেলনের ব্যাপারটাতে একটুখানি আসতে চাচ্ছি। বিনিয়োগ সম্মেলন যখন হলো ঠিক তারপরে আসলে নানা ধরনের ক্রিটিসিজম আসলো আপনাদের। অফকোর্স অনেক ধরনের প্রশংসা হয়েছে এবং সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করেছেন, কিন্তু যে ক্রিটিসিজমের জায়গা আমার ধারণা আপনার কানেও নিশ্চয়ই গেছে যে তেমন কোনো ইম্পর্টেন্ট বিনিয়োগকারী যেটা ভাবা হয়েছিল তারা আসলে এখানে আসেনি এবং আলটিমেটলি এটা অতটা ফ্রুটফুল হবে না। সো আমার আসলে দুইটা কোয়েশ্চেন। ইম্পর্টেন্ট ইনভেস্টর যারা মানে কি বলছেন সেটা আপনি বলতে পারবেন ভালো, যে আমাদের জন্য ইম্পর্টেন্ট ইনভেস্টর এখানে এসেছিল কিনা। অ্যান্ড নাম্বার টু, আফটার এই সম্মেলনের পর আসলে আমাদের কোনো ইনভেস্টমেন্ট হয়েছে কিনা যেটা মানে ফ্রুটফুল বা বাস্তবায়ন হয়েছে কিনা। যখন একটা সামিট করা হয়, সামিটের মূল উদ্দেশ্য কিন্তু সামিটে বসে লোকজন হঠাৎ করে $100 মিলিয়ন ইনভেস্টমেন্ট কনফার্ম করে ফেলবে সেটা না। সামিটের মূল উদ্দেশ্য সবসময় থাকে একটা হচ্ছে যে যদি সেই দেশের ব্র্যান্ড ইমেজটাকে আরেকটু আপহোল্ড করা যায় সেটাকে করা, সেই দেশটার অ্যাম্বিশনটা কি সেইটাকে কমিউনিকেট করা একটা ওয়াইডার স্কেলে, আর তৃতীয়ত একটা পাইপলাইন ডেভেলপ করা যে এই সামিটে 400 জন বিদেশি এসেছেন, 400টি কোম্পানি এসেছে, এই 400টি থেকে হয়তো 40টা কোম্পানি আগামী 2 বছরে ম্যাটেরিয়ালাইজ করবে, কিন্তু ওনারা কিন্তু প্রথমবারের মতো বাংলাদেশে আসলেন। সো ওনারা ওনাদের জার্নিটা শুরু করছেন। তা আমাদের জয়েন করার পরে আমরা যারা প্রাইভেট সেক্টর থেকে এসেছি আমাদের একটা রিয়েলাইজেশন হচ্ছে যে বিডার মতো সংস্থাগুলা আসলে এরকম একটা পাইপলাইন ম্যানেজমেন্ট প্রসেসের ভিতর দিয়ে কখনো যায়নি। সে জেনারেলি ধরেন এক জায়গায় একটা কনফারেন্স করছে, 2-4টা কথা বলছে, কিন্তু আসলে আমি যখন ডে 1-এ গিয়ে জানার চেষ্টা করলাম যে আচ্ছা আমাকে বলেন তো যে আগামী 12 মাসে কোন কোন ইনভেস্টমেন্ট বাংলাদেশে হওয়ার সম্ভাবনা আছে, কোম্পানির নামের লিস্ট আমি দেখতে চাই, এরকম কোনো লিস্ট আমাদের কাছে ছিল না। তো আমরা একদম জিরো থেকে শুরু করেছি। তো আমরা চেষ্টা করছিলাম যে যেহেতু একটা আনরেস্ট গেছে গত বছর, অবভিয়াসলি বাংলাদেশ নিয়ে অনেকের অনেক শঙ্কা, অনেক প্রশ্ন আছে, তো তাদেরকে ফিজিক্যালি এখানে নিয়ে এসে ওই অ্যাসুরেন্সটা দেওয়া যে দেশ আসলে ধ্বংস হয়ে যায়নি। আর দ্বিতীয়ত হচ্ছে যে ওই পাইপলাইনটা বিল্ড করা। তো এই সামিটের যেই জেনুইন আউটপুট, সেই আউটপুটটা আসতে আসলে 1 বছর মিনিমাম, আই উড প্রবাবলি সে বিটুইন 18 to 24 মান্থস সময় লাগবে। এই সময় মানে অন্তর্বর্তীকালীন সরকার যেটাকে আমরা বলি ইন্টারিম গভর্নমেন্ট, এই সময় কি কেউ আসলে আদৌ বিনিয়োগ করতে ভরসা পাবে কিনা কোনো পলিটিক্যাল কোনো স্টেবল গভর্নমেন্ট ছাড়া? স্টেবল বলতে আমি বোঝাচ্ছি যাদের একটা মানে কতটুকু সময় তারা থাকবে এটার একটা সেট আপ থাকবে, কারণ এই গভর্নমেন্ট কতদিন আছে সেটা আমরা কেউ জানি না, এবং ইন্টারিম মানেই তো আমরা বুঝি একটা অন্তর্বর্তী সময়। সো এই জায়গায় ইনভেস্টমেন্টের জন্য বর্তমান সময়টা কতটা আসলে কি বলবো উর্বর, বা কতটা আসলে ভরসা পাবেন বিদেশি কিংবা দেশি বিনিয়োগকারীরা? রাইট, রাজনৈতিক স্থিতিশীলতার কথা যেটা আমরা বলি যে গভর্নমেন্ট চেঞ্জ হবে, তো ইনভেস্টরের কাছে এটা দ্য ওয়ার্ড ইজ গভর্নমেন্ট, সেটার পিছে একদিন প্রফেসর ইউনুস বসে আছেন, আরেকদিন হয়তো অন্য কেউ বসবেন। তাদের যেটা চাওয়া আমাদের কাছে সেটা হচ্ছে একটা অ্যাবসলিউট পলিসি কন্টিনিউইটি। যেই আসুক, সেটা যেই পার্টি হোক, সেই পার্টি ভবিষ্যতে তাদেরকে ডিফারেন্টভাবে ট্রিট করবে না। সেটা তারা কেমন করে জানবে? বাংলাদেশে তো এটার কোনো নিশ্চয়তা নেই। অ্যাবসলিউট নিশ্চয়তা নেই। এবং ইমার্জিং মার্কেটগুলোতে এই চ্যালেঞ্জগুলোই কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সবসময়ই ইনভেস্টারের কাছে সরকার হচ্ছে সবচেয়ে বড় ব্ল্যাক বক্স। প্রথমত হচ্ছে যে আপনি যদি অ্যাবসলিউট ইনভেস্টমেন্ট ভ্যালুটা দেখেন, গত বছরের 23-24-এর তুলনায় 24-25-এ নাম্বারটা কিন্তু খুব কাছাকাছি। তার মানে হচ্ছে, এবং আমি এগুলোর কোনোটারই ক্রেডিট নিতে চাই না, কারণ এই ইনভেস্টমেন্ট ডিসিশন 2 বছর আগে হয়েছে। ইনভেস্টমেন্টটা ফ্লোই করে এভাবে, একটা ল্যাগ থাকে। বাট আসার কথা হচ্ছে যে এত বড় ডিসরাপশনের পরেও, 7 দিন ইন্টারনেট না থাকার পরেও ইনভেস্টাররা কিন্তু সিমিলার রেটে একটা ক্যাপিটাল ফ্লো করছেন। তো আমরা এখন যাদের নিয়ে কাজ করছি তারা ক্যাপিটাল ফ্লো করবেন আসলে 26 বা 27 সালে গিয়ে। সো আমি এখনকার ফ্লোটার উপর আমি নিজের কোনো ক্রেডিট নিতে চাচ্ছি না। বাট সেকেন্ড যে প্রশ্নটা, যে এখন যারা আসছেন তারা কি আসলে বাংলাদেশে বিনিয়োগ করবেন কিনা, বা তারা আমাদের সাথে কেন কথা বলছেন, কথা বলেই বা লাভ কি, কারণ আমরা তো কদিন পরে চলে যাব। তো তাদেরকে এই ফ্যাসিলিটেশনটা করার জন্য সামিটেও আমরা যেটা করেছিলাম যে